আজকে আমি আবার এসেছি আপনাদের সামনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কমন একটা প্রবলেম নিয়ে। সেটা হচ্ছে চোখের অ্যালার্জি। আমার কাছে রোজ যে পেশেন্ট, যে সংখ্যক রুগী আসেন তার মধ্যে প্রায় 30% রুগী এই চোখের অ্যালার্জি নিয়ে আসে। সুতরাং চোখের অ্যালার্জি এটা অত্যন্ত কমন অসুখ। তো আমরা সবসময় চোখের অ্যালার্জিকে শুধু যে ওষুধ দিয়ে চিকিৎসা করলেই অ্যালার্জি সেরে যায়, ঠিক হয়ে যায়, তা নয়। আমরা চাই যে অ্যালার্জি এমন একটা অসুখ যেটা শুধু ওষুধের মাধ্যমে সারানো যায় না, এছাড়াও কিছু কিছু নন ফার্মাকোলজিক্যাল প্রসিডিওর্স আছে যেগুলো নিতে হয় অ্যালার্জিকে কন্ট্রোলে আনার জন্য। আজকে আমরা ওইগুলো নিয়ে ডিসকাস করব, আপনাদের সাথে কথা বলবো, এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেগুলো রাখবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অকুলার অ্যালার্জি। অকুলার অ্যালার্জি আমরা একটুকুনি ডিসকাস করলাম, খুব কমন। সো আমি ডাক্তার অরূপ কুমার বোস, আমি ইএমএলসির সিনিয়র কনসালট্যান্ট। আজকে আপনাদের সাথে এই বিষয়েই আলোচনা করব। আমরা যদি দেখি যে অ্যালার্জির যে লক্ষণগুলো কীরমভাবে ঘটে, দেখা যায় যে নাক আর চোখের অ্যালার্জি হচ্ছে সবচেয়ে কমন। এটা যদি 10 জনের হয়, তার মধ্যে 6 জনের দেখা যাবে যে চোখেও অ্যালার্জি হচ্ছে। চোখের অ্যালার্জিটা অত্যন্ত কমন, এবং আমরা যদি ঠিক মতো এটাকে কেয়ার না করি, প্রপারলি ট্রিটমেন্ট না করি, তাহলে কিন্তু এই অ্যালার্জি থেকে আপনাকে এটা ক্রনিক হয়ে যাবে এবং অনেকদিন কষ্ট পেতে হতে পারে। তো প্রথমেই জানা যাক অ্যালার্জিটা কী। অ্যালার্জি আসলে আমাদের শরীরের একটা রিয়াকশন। আমাদের শরীর সাধারণভাবে যেসব জিনিসের এগেনস্টে রিয়্যাক্ট করা উচিত নয়, যখন অ্যালার্জিক একটা কন্ডিশন তৈরি হয়, তখন সেই সব জিনিসের এগেনস্টে শরীর রিয়্যাক্ট করতে শুরু করে। সাধারণ খাবার, সাধারণ ধুলো, সাধারণ হাওয়া, ফুলের রেণু, এগুলোর এগেনস্টে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি হচ্ছে আমাদের শরীরের আর্মি, যেটা বড় বড় অসুখ বিসুখ থেকে আমাদের শরীরকে প্রতিরোধ করে। এই সামান্য জিনিসের এগেনস্টে এটাকে রিয়্যাক্ট করা উচিত নয়, এটার এগেনস্টে ফাইট করা উচিত নয়, কিন্তু শরীরের মধ্যে এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, এবং অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলে শরীর এর এগেনস্টেই ফাইট করতে শুরু করে যায়। সেটাই হচ্ছে, যখনই আমাদের শরীরে এই পার্টিকুলার অ্যান্টিজেনের এক্সপোজার হয়, অ্যান্টিজেনগুলো মানে হচ্ছে যেসব জিনিসগুলো শরীর ফরেন বলে মনে করছে, শরীর শত্রু বলে মনে করছে, সেগুলো যখনই আমাদের শরীরে ঢোকে, তখন আমাদের শরীরের মধ্যে একটা বিশেষ ধরনের সেল থাকে। এই সেল বলে হোয়াইট ব্লাড সেল বা ম্যাক্রোফেজেস। তো এই সেলগুলো এই সেলগুলো একটা প্রপার্টি আছে কি, এই সেলগুলো যখনই এই অ্যালার্জেনের এক্সপোজার হয়, দুরকম জিনিস হয়। একটাকে বলে মেমোরি টি সেলস। এই সেলগুলো কিন্তু এই জিনিসগুলোকে রেজিস্টার করে নেয় এবং মেমোরিতে রেখে দেয়। এরপরে যখন আবার এক্সপোজার হবে, তখন কিন্তু আরও বড়োভাবে অ্যালার্জি রিয়াকশান হবে এবং অনেক তাড়াতাড়ি রিয়াকশান হবে। সুতরাং এটা মনে রাখতে হবে যে যখনই কোনো জিনিসের অ্যালার্জি হচ্ছে, যে কোনো জিনিসের এক্সপোজারে আমাদের শরীরে অ্যালার্জি হচ্ছে, আমরা যেন সেই জিনিসটাকে আবার না খাই, আবার না নিই। তাহলে কিন্তু সেই মেমোরি সেল কিন্তু ম্যাক্রোফেজকে বলবে যে রিয়্যাক্ট করো, এবং সঙ্গে সঙ্গে রিয়াকশান শুরু হয়ে যাবে। আরেকটা বিশেষ ধরনের সেল তৈরি হয় যেগুলোকে বলে বি লিম্ফোসাইটস বা বি সেল। সেগুলো শ্বেতকণিকা, হোয়াইট ব্লাড সেলস, এবং সেই সেলগুলো একটা পার্টিকুলার ইমিউনোগ্লোবুলিনস আইজিই বলে একটা কেমিক্যাল তৈরি করে। এই ইমিউনোগ্লোবুলিনসগুলো এরকম দেখতে হয়, ওয়াই মতো। এই ইমিউনোগ্লোবুলিনসগুলোর কাজ হচ্ছে কি, এগুলো ছোট ছোট মলিকিউল, সেটা গিয়ে মাস সেলের ওপরের ওয়াই আছে, তার ওপরে এই পার্টিকেলগুলোকে, এই অ্যান্টিজেনগুলোকে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিয়ে চলে আসে। এই ইমিউনোগ্লোবুলিনগুলো হচ্ছে ক্যারিয়ার, এগুলোকে নিয়ে গিয়ে এখানে গিয়ে বসিয়ে দেয়। বসিয়ে দিলেই মাস সেলগুলো, যার মধ্যে ভর্তি থাকে হিস্টামিন, সেরোটোনিন, এসআরএসএ, লিকোট্রিন, সব কেমিক্যাল যেগুলো আমাদের মেন অ্যালার্জি তৈরি করে, সেগুলো ভর্তি হয়ে থাকে। এগুলো ছোট ছোট থলির মতো এবং তার গায়ের ব্লিস্টারের মতো আছে। যেই আমাদের এই ইমিউনোগ্লোবুলিন বা অ্যালার্জেন্সগুলো বা ইমিউনোগ্লোবুলিনগুলো এর ওপরে গিয়ে বসে,
সঙ্গে সঙ্গে এইগুলো এই ছোটো ছোটো ব্লিস্টারগুলো বা ফোস্কাগুলো লিক করে এটা ব্লাডের মধ্যে বা যে জায়গায় অ্যালার্জিটা হচ্ছে সেইখানে এই কেমিক্যালটা ছাড়তে শুরু করে। যেই ছাড়ছে সঙ্গে সঙ্গে সেখানে অ্যালার্জি রিয়াকশান তৈরি হয়ে যাচ্ছে। তো হাউ ডু ইউ নো, আমরা কী করে জানবো যে আমাদের অ্যালার্জি হয়েছে বা অ্যালার্জি হচ্ছে? অ্যালার্জি হচ্ছে এটা বোঝার কয়েকটা উপায় আছে। সবচেয়ে জরুরি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে চোখ চুলকোবে। একটা আমাদের ডাক্তারি ভাষায় কথা আছে যে নো ইচিং নো অ্যালার্জি। যদি চোখ না চুলকোয় বা না রগড়াতে হয় তাহলে বুঝবেন তার অ্যালার্জি নেই। এবং যেই রগড়াবেন সঙ্গে সঙ্গে চোখ লাল হবে, কারণ সেই যে মিডিয়েটার্স অফ অ্যালার্জি যেমন হিস্টামিন, সেরোটোনিন, এসআরএসএ আমি বললাম, এইসব কেমিক্যালগুলো যেই চোখে জলের মধ্যে সিক্রেটেড হবে, শিরাগুলো মোটা হয়ে যাবে, তার থেকে লিক করবে, ফ্লুইড জমবে এবং একটা রিয়াকশান শুরু হবে যাকে আমরা বলি অকুলার অ্যালার্জি। এছাড়া রোদে তাকাতে অসুবিধে হতে পারে, আলোয় সংবেদনশীলতা বেড়ে যাবে, চোখ থেকে জল আসবে, চোখটা জ্বালা করবে। এগুলোই কিন্তু অ্যালার্জির খুব কমন সিমটম, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের চোখে অ্যালার্জি হয়েছে। অ্যালার্জি কী করে ট্রিগার হচ্ছে? আমি একটু আগেই বললাম, যখনই আমাদের শরীরে ওই বি লিম্ফোসাইটস, বি সেলগুলো অ্যাক্টিভেটেড হলো, তারা একটা কেমিক্যাল তৈরি করলো আইজিই, সেগুলো কী করলো, অ্যালার্জেনগুলোকে সাথে করে নিয়ে এসে এই মাস্ট সেলকে সেন্সিটাইজ করে দিল। মাস্ট সেলকে বলে দিল এই যে অ্যালার্জেন এসছে, এবার তুমি রিয়্যাক্ট করো। অ্যালার্জেনগুলো তখন কী করলো, এই অ্যালার্জেনগুলো নিজের যে ছোটো ছোটো উইক এরিয়া বা ছোটো ছোটো ফুসকার মতো জায়গা ছিল সেগুলো ফেটে গিয়ে অ্যালার্জি করতে শুরু করে দিল। এবার আমরা আসা যাক যে অ্যালার্জির কারণ কি। সেম একটু আগেই যেটা বললাম, প্রথমে অ্যালার্জেন্স আসছে, আমাদের চোখের সারফেসের ওপর বসছে। মেনলি এই অ্যালার্জেন্সগুলো আসে হাওয়া থেকে, তাই জন্য আমরা এগুলোকে বলি এরোসল। এবং এই চোখে যে অ্যালার্জি হয় সেগুলো চোখে আসার জন্য আয়দার আমাদের হাতে অ্যালার্জেন আছে, যেগুলো আমরা চোখে টাচ করছি হচ্ছে, বা আমাদের তোয়ালে, গামছা বা বালিশের ঢাকা, বেডশিট যার ওপরে অ্যালার্জেন্সগুলো বসে আছে, সেগুলো যখনই আমাদের চোখের সংস্পর্শে আসছে তখন অ্যালার্জি হচ্ছে। কিংবা ফুলের রেণু, স্কিন ড্যান্ডার, চামড়ার ওপর থেকে ছোটো ছোটো যে স্কেলিং হচ্ছে, সেগুলো যখন হাওয়াতে মিশে হাওয়া থ্রু দিয়ে এসে আমাদের চোখের ওপর পড়ছে, সেটাকে বলে এরোসল ট্রান্সমিশন। তখনই আমাদের চোখে কিন্তু অ্যালার্জি শুরু হচ্ছে। অ্যালার্জির মেন কারণ কী তাহলে? একটা হচ্ছে ধূলিকণা, একটা হচ্ছে অ্যানিম্যাল ড্যান্ডার্স, বাড়িতে পোষা প্রাণীর যে ত্বক থেকে একটা সাদা সাদা স্কেলিং হচ্ছে, সাদা সাদা স্কেলস ওঠে, সেগুলো বাড়িতে কোণে, বিশেষ করে বর্ষাকালে জমে থাকা ছত্রাক, ফাঙ্গাস, ধোঁয়া, স্মোক, বাড়িতে কোনো পেইন্ট হয়েছে, রং করেছেন তার গন্ধ ইত্যাদি থেকে কিন্তু আমাদের জিনিসগুলো আসে। এগুলো হচ্ছে ঘরের ভেতরে অ্যালার্জি। কিছু বাইরে থেকে অ্যালার্জি আসে, যেমন ধরুন ফুলের থেকে রেণু, সেই রেণুটা ফুলের থেকেও আসতে পারে, কিছু কিছু শুকনো ঘাস থেকেও আসতে পারে, যার থেকে এসে আমাদের চোখে রিয়্যাক্ট করতে পারে এবং চোখে যে অ্যালার্জিক রিয়াকশানটা প্রেসিপিটেট বা শুরু করতে পারে। এছাড়া কোনো গাছের থেকে আসতে পারে, বিশেষ করে আম গাছের রেণু থেকে ভীষণভাবে অ্যালার্জি আসে। র্যাগউইডস, আমাদের পুরনো বাড়িতে রাখা বস্তার যে 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 ডাস্টগুলো ওড়ে, সেগুলো থেকে ভীষণভাবে অ্যালার্জি আসতে পারে। আমি আগেই এই ছবিটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে মাস্ট সেল। অরিজিনালি হাই ইলেকট্রন মাইক্রোস্কোপিতে মাস্ট সেল এরম দেখতে লাগে, ওপরের ছবিটার মতো দেখতে লাগে। এটা হচ্ছে নিচেরটা হচ্ছে একটা অ্যানিমেটেড স্কিমেটিক ডায়াগ্রাম। এর ওপরে এরম রিসেপ্টর থাকে ওয়াই এর মতো, তার ওপরে যখন আমাদের অ্যালার্জেন্সগুলো, অ্যান্টিজেন্সগুলো বসে, তখন এই মাস্ট সেলের গায়ে এরম ছোটো 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 বেলুন, যেরকম যে জায়গাগুলো পাতলা হয়ে যায় সেরকম জায়গা থাকে, সেইগুলো ফেটে যায় এবং ফেটে গিয়ে যে মিডিয়েটার্স অফ অ্যালার্জি সেগুলো কিন্তু এরমভাবে হুড় করে বেরোতে থাকে এবং দারুণভাবে চোখ লাল, চোখ ব্যথা, ফোলা ইত্যাদি রিয়াকশান তৈরি করতে। এছাড়াও আরও কিছু কিছু কমন অ্যালার্জেন্স আমাদের যেগুলো আমাদের রিয়াকশান করতে পারে। এক তো যেটা বললাম যে ফুলের রেণু এবং আমাদের পেট অ্যানিম্যালের যে স্কিনের যে স্কেলসগুলো ওঠে সেগুলো। এছাড়া পোলেন,
হ্যাঁ, এছাড়া কেমিক্যাল যেগুলো দিয়ে আমরা ঘরটর পরিষ্কার করি সেগুলো কিন্তু ভীষণ অ্যালার্জেনিক, সেগুলো যেন চোখে না লাগে। সিগারেটের ধোঁয়া, এনভায়রনমেন্টাল পলিউশন, যদি বাইরে পাশাপাশি কোনো ফ্যাক্টরি থাকে তার ধোঁয়া, কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো থেকেও কিন্তু আমাদের অ্যালার্জি সূত্রপাত হতে পারে। ওই জন্যে যদি কোনো বাচ্চা থাকে, তাকে বাইরে, বিশেষ করে যাদের অ্যালার্জি হচ্ছে তাদের বাইরে গিয়ে এরকম শুকনো ঘাসের ওপর বসে কুকুর বাচ্চা বা বাইরের বেড়াল বাচ্চার সাথে খেলতে দেওয়া একদমই চলবে না। এছাড়াও কিছু কিছু অ্যালার্জেন্স আছে যেগুলো আমাদের ঘরের মধ্যে থাকে, যেমন সোফার মাঝখানে ঢুকে থাকে কিছু মাইটস, কিছু ধরনের পোকা হয়, সেইগুলো থেকে অ্যালার্জি হতে পারে। এমনি কোনো একটা পাশে আপনার হয়তো কোনো একটা ফার্নিচার আছে যার মধ্যে ড্রয়ার আছে, তার মধ্যে পুরনো অনেক জিনিস আছে, তার মধ্যে কিন্তু অনেক সময় ফাঙ্গাস জন্মায়, সেই ফাঙ্গাস থেকে আপনার অ্যালার্জি হতে পারে। এছাড়াও কিন্তু এয়ার কন্ডিশনের যে যদি আপনি ফিল্টারটা রেগুলার পরিষ্কার না করেন, তার মধ্যে থেকেও কিন্তু অ্যালার্জেন্স বেরোতে পারে এবং অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর কী ধরনের খাবার থেকে অ্যালার্জি হয়, আইডিয়ালি আমরা কিন্তু একটা ব্লাড অ্যালার্জি টেস্ট করেই খাওয়ার থেকে অ্যাভয়েড করা উচিত, কারণ যে কোনো রকম খাওয়া, পালং শাক থেকে হতে পারে, মাংস থেকে, মাটন থেকে হতে পারে, চিকেন থেকে হতে পারে, যে কোনো জিনিস থেকে অ্যালার্জি হতে পারে। কিন্তু যদি আপনি অ্যালার্জি টেস্ট না করতে পারেন, তো কমন জিনিস যেগুলো থেকে অ্যালার্জি হতে পারে সেগুলো হচ্ছে যেমন বাদাম, কিছু নাটস, আমাদের আটা, সয়াবিন, মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ, ক্র্যাব, কাঁকড়া, ডিম এবং দুধ। এর যে ভেতরে যে প্রোটিন থাকে সেটা কিন্তু একটা কজ অফ ক্রনিক অ্যালার্জি। তাহলে অ্যালার্জি হলে আমাদের কি করা উচিত? হোয়াট শুড উই ডু? কী জিনিস আমরা করব? একটা হচ্ছে চেষ্টা করব জানলাটা যতটা পারা যায় বন্ধ রাখতে, যাতে বাইরের থেকে যে এরোসল, যেগুলো যেই পোলেন্সগুলো নিয়ে বা র্যাগবিড নিয়ে বা ঘাসের যে অ্যালার্জেন্সগুলো নিয়ে আপনার শ্বাসনালী দিয়ে ঢুকছে, চোখে আসছে, শরীরের ওপরে জমছে, জামা কাপড়, স্কিনের ওপর, সেগুলো থেকে আমরা অ্যাভয়েড করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে বাইরে বেরোলে একটা সানগ্লাস পরা, যাতে চোখের ওপর ডাইরেক্টলি বাইরে থেকে হাওয়াতে উড়ে অ্যালার্জেন্সগুলো চোখে না আসতে পারে। ঘরটাকে পরিষ্কার রাখা, এবং খুব ভালো হয় যদি ভ্যাকিউম ক্লিনার দিয়ে ঘরটা পরিষ্কার করতে পারেন। এছাড়া বাইরে গেলেই বাড়ির মধ্যে এসে আমরা এখন যেরকম করোনার সময় আমরা প্র্যাকটিস করছি, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছি, এতটা মুখটা সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি, সেটা যদি করি সেটা কিন্তু অ্যালার্জির ক্ষেত্রেও অত্যন্ত একটা ভালো প্র্যাকটিস। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ঘরে ঢুকেই ভালো করে জল দিয়ে চোখ ও মুখটা সাবান দিয়ে ধোয়া। এটা করলে কিন্তু অ্যালার্জিক লোডটা অনেকটা কমে যায়। এবার হচ্ছে অ্যালার্জি হলে কী জিনিস আমাদের করা উচিত নয়। সবচেয়ে প্রথম আমি যেটা বলবো, আমি বারবার বলি, আমাদের পেশেন্টদেরকে বলি, বাচ্চাদেরকে বলি, যে চোখ হাত দিয়ে একদম রগড়াবো না। বাড়িতে যদি কোনো পেট থাকে সেটাকে বেশিক্ষণ হাতে নেবো না। তার কন্ট্যাক্ট টাইমের ওপর নির্ভর করে যে তার থেকে কতটা আমরা অ্যালার্জি পাচ্ছি। সেটাকে যতটা দূরে সরিয়ে রাখতে পারবো তত আমাদের পক্ষে, আমাদের অ্যালার্জির পক্ষে মঙ্গল। এছাড়া যখন পোলান কাউন্টসটা হাই থাকে, আমাদের মার্চ মাস থেকে জুন মাস অবধি আমাদের পোলেন, হাওয়াতে পোলেনের এটা রেণুর কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি থাকে। এই সময় আমরা যত কম বাইরের সময় স্পেন্ড করব তত অ্যালার্জি কম হবে। এছাড়া যদি আমরা ফ্যানের মধ্যে বা উইন্ডোতে আমরা একটা হেপা ফিল্টার, এক ধরনের ফিল্টার পাওয়া যায়, হেপা ফিল্টার বলে, সেটা যদি লাগাতে পারি তাহলে হাওয়া যেটা ঢুকবে সেটা কিন্তু ফিল্টার হয়ে ঢুকবে এবং তাদের অ্যালার্জি হবার চান্সটা অনেক কমে যাবে। কী ধরনের অ্যালার্জি হতে পারে? আমাদের চোখে কিন্তু প্রধানত 4 ধরনের অ্যালার্জি হয়ে থাকে। একটাকে আমরা বলি সিজনাল আর পেরিনিয়াল অ্যালার্জি, যেটা সবচেয়ে কমন, অলমোস্ট 70 থেকে 80% লোকেদের এটাই হয়ে থাকে। একটা হচ্ছে ভার্নাল ক্যাটার, যেটা আমরা বাচ্চাদের মধ্যে দেখে থাকি, 14-15 বছর বয়সের অবধি এটা হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাটোপিক টাইপ অফ অ্যালার্জি। অ্যাটোপিক অ্যালার্জিটা কিন্তু আরেকটা খুব ইম্পর্ট্যান্ট টাইপ অফ অ্যালার্জি। এটাকে আইডেন্টিফাই করা, এটাকে বোঝা এবং এটাকে ট্রিট করা খুব দরকার।
নাহলে কনসিকুয়েন্সেসগুলো খুব ভালো হয় না, এটা ক্রনিক হয়ে যায় এবং কিছু স্ট্রাকচারাল ড্যামেজ পর্যন্ত এটা করে দিতে পারে। এটা একটু বেশি বয়সে হয়, সাধারণত দেখা যায় যে 18 থেকে 20 বছরের পরেই অ্যালার্জিটা দেখা দিচ্ছে। আরেকটা কমন অ্যালার্জি হচ্ছে জায়েন্ট প্যাপিলারি কনজাংটিভাইটিস, যেটা সাধারণত কন্ট্যাক্ট লেন্স ওয়্যারারদের হয়ে থাকে, এছাড়া কিছু ওষুধের থেকেও হয়ে থাকে। তো এই কয়েকটা অ্যালার্জি নিয়ে আমি প্রায় 20 থেকে 25% লোক কিন্তু এই অ্যালার্জিতে কখনো না কখনো ভুগে থাকেন। সুতরাং এটা এত কমন, ভাবতে পারছেন পৃথিবীর মধ্যে প্রায় 25% লোকের এই অ্যালার্জিটা হয়ে থাকে। তো পেরিনিয়াল অ্যালার্জিক কনজাংটিভাইটিসটা কি? সিজনাল অ্যালার্জিক কনজাংটিভাইটিস তো আপনারা বুঝতেই পারছেন, একটা পার্টিকুলার সিজনে যখন একটা পার্টিকুলার ফুল বেশি ফোটে, তার রেণুগুলো আকাশে ওড়ে, সেই সময় হয়ে থাকে এবং সেটা হচ্ছে সবচেয়ে কমন টাইপ অফ অ্যালার্জি। সেকেন্ড হচ্ছে পেরিনিয়াল অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এটা হচ্ছে কি সারা বছরই তার অ্যালার্জিটা থাকে এবং কিছু কিছু সিজনে বাড়া কমা করে। এটা কিন্তু অ্যাকিউট অ্যালার্জির মতো খুব চোখ লাল হওয়া, ব্যথা, ফুলে যাওয়ার মতো অ্যালার্জি হয় না, কিন্তু সবসময় একটা চোখ চুলকোনো ভাব, সবসময় একটা চোখে অ্যালার্জি ভাব, চোখটা যেন ঠিক অস্বস্তি ভাব, চোখটা ভালো লাগছে না, সেটাকে বলে পেরিনিয়াল অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এবং সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাড়িতে যদি আমাদের সোফা বা বিছনার বেড কভার বা ঘরের কোণটা ভালো করে পরিষ্কার না হয়, কিছু কিছু ছোট ছোট বাগস ওখানে থাকে, ঘুরে বেড়ায়, সেই বাগসের থেকে কিন্তু এই অ্যালার্জিটা হয়। এই বাগসগুলো কিন্তু এরকম দেখতে হয়, খালি চোখে প্রায় দেখাই যায় না, ভীষণ ছোট, কিন্তু ওই জন্য সেরম যদি হয় তাহলে কিন্তু আপনার বাড়ির সোফা ঢাকা ভালো করে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করতে হবে, ঘরের কোণগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, আলমারি যদি থাকে তার ভেতরটা ভালো করে পরিষ্কার রাখতে হবে, বিছনার চাদরটা এবং বালিশের ঢাকাটা কিন্তু একটু গরম জল দিয়ে 2 দিন অন্তর ফোটাতে হবে। এবার আসা যাক আমাদের ভার্নাল কনজাংটিভাইটিসে। এটা অত্যন্ত কমন, এটা ছোট ছোট বাচ্চাদের আমরা দেখতে পাই। এই কনজাংটিভাইটিসে কি হয়, চোখের পাতার যেরম দেখছেন যে চোখের ঠিক মনিটার ওপরে বড় বড় লাল লাল ফোস্কা মতো হয়ে থাকে, এগুলোকে বলে প্যাপিলি। অনেক সময় সেটা পুরো মনির চারিপাশেই এরকম হতে পারে, এরকম হয়ে যায়। কিংবা আমরা যদি ওপরের পাতাটা উল্টাই, আমরা দেখব ওপরের পাতার মধ্যে ফোস্কার মতো অনেকগুলো হয়ে আছে, এগুলোকে বলে ভার্নাল ক্যাটার বা এগুলোকে বলে প্যাপিলি। এটা খুব টিপিক্যাল অফ ভার্নাল ক্যাটার। এটা এক ধরনের বাচ্চাদের অ্যালার্জি। এটা সাধারণত 14-15 বছর বয়স অবধি হয় এবং যত চুলকোবে তত বাড়বে। যদি চোখ না রগড়ায়, চুলকোয়, তাহলে কিন্তু এটা খুব একটা হয় না। সুতরাং এটা সবসময় জানতে হবে যে বাচ্চার চোখে যদি এরকম প্যাপিলি দেখতে পান, তার মানেই কিন্তু বাচ্চা আপনার জানতে হোক অজান্তে হোক চোখটা কিন্তু রগড়াচ্ছে, চুলকোচ্ছে। সুতরাং আপনাদের প্রধান কাজ হচ্ছে বাচ্চাকে সবসময় চেষ্টা করা, খেয়াল রাখা যাতে বাচ্চা এরকম না চুলকোয়। তার সাথে তো ওষুধ দিতেই হবে যাতে ওর চুলকোনো অস্বস্তি ভাবটা কম থাকে, তো সেটা তো দেখতেই হবে। কিন্তু রগড়ালে কিন্তু আমি যেটা বলেছিলাম আগে, যে মাস সেলস, যে থলির মতো সেলস, সেগুলো কিন্তু ফেটে যায় নিজে নিজে এবং ফেটে গেলে তার মধ্যে থেকে যে জমা কেমিক্যাল সেগুলো খুব বেরিয়ে যায়। ভার্নাল ক্যাটার যে রুগীদের হয়, যে বাচ্চাদের এই ভার্নাল ক্যাটার অসুখটা হয়, তাদের কিন্তু মাস সেল পপুলেশনটা প্রায় 8 থেকে 10 টাইমস নর্মাল বাচ্চাদের থেকে বেশি থাকে। এত বেশি মাসেল থাকার ফলে এই 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 একটু রগড়ালেই ওই মাসেলগুলো ফেটে গিয়ে চোখ কিন্তু ভীষণভাবে চুলকাতে শুরু করে, ফুলে যায়, লাল হয় ইত্যাদি সমস্যার সৃষ্টি করে। তো এটা কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। এছাড়াও বাচ্চা এই ধরনের চোখের চারিপাশে ফোলা নিয়ে আসতে পারে, এটাও এক ধরনের সেম টাইপ অফ প্যাপিলি। এরকম চোখটা মনির পাশটা ফুলে যায়, এটা সাধারণত একটু ক্রনিক ভার্নাল ক্যাটারে দেখা যায়। আরেকটা হচ্ছে যে খুব বেশি যদি বাচ্চা রগড়ায়, মানে এই চোখের পাতা থেকে যদি অসুখটা চোখের মনিতে বা কর্নিয়াতে চলে আসে, তাহলে এই ধরনের একটা আলসার হয়ে যেতে পারে, যেগুলোকে আমরা বলে থাকি সিল্ড আলসার। এবার আসা যাক অ্যাটোপিক কনজাংটিভাইটিস। কেরাটোকনজাংটিভাইটিসে আমরা আগেও বলেছিলাম যে অ্যাটোপিক কেরাটোকনজাংটিভাইটিস এক ধরনের কনজাংটিভাইটিস, যেটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস। এটা যদি আমরা ঠিকমতো ট্রিট না করি, তাহলে কিন্তু বাচ্চাদের ক্রনিক অ্যাজমা, ক্রনিক স্কিন ডিসঅর্ডার,
ক্রনিক প্রবলেম, হেলথ প্রবলেম হতে পারে। এই অসুখে সাধারণত দেখা যায় যে চোখের ভেতর ছাড়াও চোখের বাইরেটা, পাতাগুলো খুব দারুণভাবে ইনভলভ রয়েছে। এই কনজাংটিভাইটিসটা সাধারণত আরও সিভিয়ার, সাধারণত স্কিনে তাদের অ্যাফেক্টেড থাকে, মানে আমাদের হাতে রিস্টের ওপরে, কনুইয়ের সামনে, হাঁটুর পেছনে, এসব জায়গায় এই ধরনের এক্সিমা টাইপ লিশন হতে পারে। এবং এইসব বাচ্চাদের দেখা যায় যে অ্যাজমা খুব কমনলি থাকে, সাধারণত ফ্যামিলি হিস্ট্রিও থাকে, বাড়ির কারোর এটা হয়ে থাকে। এই অসুখটা যদি আমরা ঠিক টাইমলি অ্যালার্জি টেস্ট না করি, ভালো করে চিকিৎসা না করি, তাহলে কিন্তু পাতাটা খুব বাজেভাবে ফুলে যেতে পারে, ইনফেকশান হয়ে যেতে পারে, সেকেন্ডারি ইনফেকশানের হয়ে যেতে পারে, এবং চোখের মধ্যে নানান ধরনের ক্রনিক পার্মানেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। এবার আসা যাক তার পরের টাইপ, আরেকটা জায়েন্ট প্যাপিলারি কনজাংটিভাইটিস। এটা বেশিরভাগ সময় আমরা যারা কন্ট্যাক্ট লেন্স ওয়্যারারদের দেখতে পাই, যারা 2 বছর 3 বছর ধরে কন্ট্যাক্ট লেন্স পরছে, তাদেরই সাধারণত এটা হয়ে থাকে। এবং এই জায়েন্ট প্যাপিলারি কনজাংটিভাইটিস হলে দেখা যায় যে প্রথমে কন্ট্যাক্ট লেন্স ইনটলারেন্স শুরু হয়েছে। আগে যেটা 8 ঘন্টা 10 ঘন্টা পরলেও কিছু হতো না, এখন দেখা যাচ্ছে যে 6-7 ঘন্টা পরেই চোখে একটু জল আসছে, ইরিটেশন হচ্ছে, এবং পাতাটা উল্টে দেখা যাবে যে পাতার ভেতরে এরম একটা প্যাচ মতো একটা লাল অংশ দেখা দিয়েছে। এবং এই অবস্থায় যদি আমরা কন্ট্যাক্ট লেন্স পরা বন্ধ না করি, ঠিকমতো চিকিৎসা না করি, তাহলে কিন্তু দেখা যাবে এরকম ছোটো ছোটো ফোস্কার মতো দেখা দিয়েছে। এবং সেই অবস্থায় যদি আমরা রেখে দিই, তাহলে এগুলো বড় হয়ে গিয়ে এগুলোকে বলে জায়েন্ট প্যাপিলি, বড় বড় প্যাপিলি ফোস্কার মতো হয়ে যায়, এবং এটাকে বলা হয় জায়েন্ট প্যাপিলারি কনজাংটিভাইটিস। এইসব জিনিস হয়ে যেতে পারে। আরেকটা খুব কমন কন্ডিশন, এটা নিয়ে আমার বলা একান্ত দরকার, সেটা হচ্ছে ড্রাগ ইনডিউসড। কোনো ওষুধ আপনি হয়তো চোখে দিলেন, সেটা থেকে আপনার অ্যালার্জি হয়েছে, তাতে এক ধরনের অ্যালার্জি হয় যেটাকে বলে মেডিকামেন্টোসা। তাতে টিপিক্যালি দেখা যায় যেইটুকু জায়গা চোখের ওষুধের সংস্পর্শে এসছে, সেগুলোর মধ্যে অ্যালার্জিটা বেশি হয়েছে। এটা যেরকম দেখা যাচ্ছে যে এইটুকু জায়গা লাল, বাকি জায়গাটা কিন্তু সাদা হয়ে আছে, কারণ ড্রপটা যে জায়গাটা পড়েছে সেই জায়গাটাতেই কিন্তু মেনলি অ্যালার্জিটা দেখা দিয়েছে। তো এটা হচ্ছে খুব কমন সাইন, এবং এরম যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ওষুধটা সহ্য হচ্ছে না, ওষুধে অ্যালার্জি হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং ওষুধটা পরিবর্তন করতে হবে। এবার আসা যাক টপিক্যাল থেরাপিউটিক অপশন, আমাদের কি কি চিকিৎসার অপশান আছে। চিকিৎসার অপশানগুলো বলতে গিয়ে সবচেয়ে আগে বলতে হয় যে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট কী কী আছে, ওষুধ ছাড়া কী কী জিনিস আমাদের করা দরকার বা করা উচিত। প্রথমেই আমি আগেও বলেছি, বারবার বলি, আমি আমার সব পেশেন্টদেরকে বলি, সব রোগীদেরকে বলি যে চোখ রগড়াবেন না, চোখ হাত দিয়ে একদম ঘষবেন না বা রগড়াবেন না। দ্বিতীয় হচ্ছে টিয়ার সাবস্টিটিউটস, কিছু ড্রপ আছে যেগুলোকে আমরা লুব্রিকেন্ট বলি বা টিয়ার সাবস্টিটিউট বলি, সেগুলো চোখের জলকে সাবস্টিটিউট করে, চেঞ্জ করে দেয়। এইটা কিন্তু খুব দরকার। তার কারণ হচ্ছে কি, চোখের মধ্যেই সব কেমিক্যালগুলো, যেগুলো মিডিয়েটার, অ্যালার্জির জন্য যে কেমিক্যাল তৈরি হয়েছে, সেগুলো সব জমে আছে। এবার যদি আমরা বাইরে থেকে একটা আয়দার চোখে জলের ঝাপটা বারবার দিয়ে, কিংবা বাইরে থেকে একটা ড্রপ দিয়ে, যেটা রিটেনশন টাইম অনেক বেশি, বাইরে থেকে জলের ঝাপটা দিলে সেই জলটা চোখের মধ্যে 4 থেকে 5 মিনিটের বেশি থাকে না। কিন্তু এই ড্রপগুলো যদিও যখন আমরা দিই, এগুলো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা অবধি চোখের মধ্যে থাকে। তো সেই সব ওষুধ যদি আমরা দিয়ে চোখের ভেতরের যে অ্যালার্জেন্সগুলো এবং মিডিয়েটার্স অফ অ্যালার্জিগুলোকে ওয়াশ আউট করে দিতে পারি, ধুয়ে দিতে পারি, তাহলে কিন্তু অ্যালার্জির প্রকোপ কমে যাবে। আরেকটা খুব কমন জিনিস, খুব সাধারণ জিনিস যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে চোখে ঠান্ডা সেঁক দেয়া। ঠান্ডা সেঁক কি দিলে কি হয়, আমি একটা পরের স্লাইডে আসবো। আরেকটা বারবার যেটা আমি বলি, যে জিনিসে পসিবলি অ্যালার্জি হচ্ছে তার থেকে দূরে থাকা, সেটা খাবার দাবার হোক, ধুলো হোক, সানলাইট রোদ হোক, কোনো 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 বাড়িতে হয়তো কোনো কুকুর বেড়াল আছে, তার থেকে দূরে থাকা, কোনো ফুল যদি হয় তাহলে ফুল থেকে দূরে থাকা, এটা অত্যন্ত দরকার। টিয়ার সাবস্টিটিউট, যেটা আমি একটু আগে বলছিলাম, লুব্রিকেন্ট কি দিলে কী হয়, এই যে এখানে অ্যালার্জেন্সগুলো চোখের মধ্যে বসে আছে, এবং এই মাসসেল বসে আছে, এইটা এসে এখানে
আসার চেষ্টা করছে। আমরা যদি মাঝখানে একটা লুব্রিকেন্ট দিয়ে দিই, এটা কিন্তু একটা লেয়ারের তৈরি করে, যেটা কিন্তু অ্যালার্জেনগুলোকে চট করে মাসেল অবধি আসতে দেয় না। তো এটাকে যদি আমরা করতে পারি, এটা যদি আমরা বারবার দিই, এতে কোনো সাইড এফেক্ট নেই, এই ড্রপে কোনো ক্ষতি হয় না, যদি এটা প্রিজারভেটিভ ফ্রি হয়। এই লুব্রিকেন্টস আবার উইথ প্রিজারভেটিভ হয়, উইদাউট প্রিজারভেটিভ হয়। প্রিজারভেটিভ ছাড়া যে ড্রপগুলো, সেগুলো আমরা সারা বছর দিতে পারি, কিন্তু যেসব ওষুধগুলো উইথ প্রিজারভেটিভ আছে সেগুলোতে কিন্তু ইটসেলফ অ্যালার্জি করতে পারে, সেটা কিন্তু শান্ত 1.5 থেকে 2 মাসের বেশি আমরা ব্যবহার করতে পারবো না। তো যখনই এই অকুলার সারফেসের ওপর একটা টিয়ার দিই, তখন কিন্তু এর যে ভেতরে ঢোকার ক্ষমতাটা অনেক কমে যায়। তো এর ফলে কি হয়, আমাদের চোখটা অ্যালার্জি থেকে অনেকটা বাঁচে। কিন্তু একটাই ওয়ার্ড অফ কশন, একটা জিনিসই মনে রাখতে হবে, সারা বছর ব্যবহার করার জন্য যে আমরা টিয়ার ফিল্মটা ইউজ করব, সেটা কিন্তু সাধারণ টিয়ার ফিল্ম নয়, সেটা যেন প্রিজারভেটিভ ফ্রি ড্রপ হয়। এবার আসা যাক ড্রপ আমরা কী কী ইউজ করি। কিছু কিছু ড্রপ আমরা দিই যাতে ইমিডিয়েটলি সেই জায়গায় যায় এবং চোখে যে অসুবিধেগুলো হচ্ছে সেগুলোকে যেন টেক কেয়ার করে। এবং আমাদের কাছে যে ড্রপগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7 রকমের ক্যাটাগরি ড্রপ আছে। আমরা পেশেন্টের অসুখটাকে দেখি, সেটা জাজ করি, কোন কোন জিনিসটা তার ডমিনেন্ট, তার চুলকোনোটা ডমিনেন্ট না তার ইনফ্লামেশনটা বেশি হচ্ছে, বা কোন ওষুধটা তার টলারেট করতে পারবে, কতটা তার অ্যালার্জিতে চোখের সারফেসের ক্ষতি হয়েছে, এগুলো দেখে আমরা ওষুধ ডিসাইড করি এবং সেই অনুযায়ী আমরা ওষুধ দিয়ে থাকি। এই ড্রপগুলো, অ্যান্টিহিস্টামিনিক যে ড্রপগুলো আছে, সেগুলো কি করে, এই যে আমাদের শিরাগুলোর ওপরে এরম রিসেপ্টার্স থাকে, এই যে দেখতে পাচ্ছেন এরম রিসেপ্টার্স থাকে, এই রিসেপ্টার্সের ওপরে এই হিস্টামিন, এই মাস সেল থেকে বেরোনো এই হিস্টামিনগুলো এই রিসেপ্টার্সের ওপরে এরম বসে রিয়াকশান করে। অ্যান্টিহিস্টামিন কি করে, এই অ্যান্টিহিস্টামিন যে কেমিক্যাল যেগুলো আমরা অ্যালার্জির জন্য ইউজ করি, সেগুলো কি করে, এই রিসেপ্টারের মাথায় একটা এরম টুপি করে দেয়, দিয়ে ব্লক করে দেয়। এই টুপিটা যেই পরিয়ে দিল, তখন হিস্টামিনটা এসে এর ওপরে এই পার্টিকুলার রিসেপ্টারটাকে আর অকুপাই করতে পারলো না, অ্যান্টিহিস্টামিনে গিয়ে তার মাথায় বসে আছে। একটা চেয়ারে, এই চেয়ারটা যার ওপরে গিয়ে হিস্টামিন কি কাজ করতো, সেখানে আগে থেকে একটা অ্যান্টিহিস্টামিন গিয়ে বসে আছে। তার ফলে কি হয়, এই অ্যালার্জি রিয়াকশানসগুলো কম হয়। এরমভাবে আমাদের অ্যান্টিহিস্টামিনস কাজ করে। চোখে ঠান্ডা জল দেওয়াটা দরকার কেন, যখনই আমরা ঠান্ডা জল দিই, যখনই আমাদের অ্যালার্জি হয়, চোখটা আমরা যদি খুব চুলকোই, দেখবেন যে শিরাগুলো মোটা হয়ে যায়, পাতাগুলো ফুলে যায়। এই দুটো জিনিস হবার মেন কারণ কিন্তু ভেসোডাইলেটেশন হচ্ছে, শিরাগুলো মোটা হয়ে যাচ্ছে এবং শিরার থেকে লিক করছে। এই দুটো হচ্ছে কারণ যার থেকে এই প্রবলেমটা হচ্ছে। তো সেই জিনিসটাকে থেকে বাঁচার জন্যে আমাদের যেটা করতে হয় কি, আমাদের চোখে যদি আমরা ঠান্ডা জল দিই, ঠান্ডা জলে একটা কাজ কি, ইট কজেস ভেসো কনস্ট্রিকশন, সেটাগুলোকে একটু ন্যারো ডাউন করে দেয়, সরু করে দেয়। এই ভেসো কনস্ট্রিকশন করে দেওয়ার জন্য, এই ন্যারো ডাউন করে দেওয়ার জন্যে এই এফেক্টগুলো কম হয়। আবার এছাড়া আমরা আরেক ধরনের ওষুধ ইউজ করি, যেগুলোকে বলে মাস্ট সেল স্টেবিলাইজার। মাস্ট সেল স্টেবিলাইজার মানে মাস্ট সেল যেগুলো আছে, তার যে গায়ের যে দেয়ালটা আছে বা কোটিংটা আছে, সেটাকে মোটা করে দেয়। এরকম দেখতে পাচ্ছেন, এটা যেরকম কোটিং, এর কোটিংটা অনেক মোটা, এরকম কোটিংটাকে মোটা করে দেয় এবং চট করে মাস্ট সেলগুলোকে ফাটতে দেয় না। তার ফলে কি হয়, আমাদের যে কেমিক্যাল মিডিয়েটার যেগুলো আমাদের শরীরে বা চোখে এসে অ্যালার্জি তৈরি করছে, সেগুলো খুব একটা কষ্ট দিতে পারে না। সো কিন্তু এবার আসা যাক ফাইনাল মেডিকেল ট্রিটমেন্টে। একটা জিনিস আমি লাল দিয়ে লিখে রেখেছি, দেখাচ্ছি আপনাদের। এর কারণ হচ্ছে যে ওষুধ দিয়ে কিন্তু অ্যালার্জি সারানো যায় না, অ্যালার্জি নিরাময় করা যায় না। সুতরাং আমাদের এটা অত্যন্ত জরুরি জানতে হবে যে যে জিনিসে অ্যালার্জি আছে তার থেকে আমাদের দূরে থাকতে হবে, তার থেকে আমাদের চোখকে এবং শরীরকে প্রোটেক্ট করতে হবে, যাতে সেই সব জিনিস থেকে আমাদের এক্সপোজার না হয়, আমাদের চোখে শরীরের কন্ট্যাক্টে সেগুলো না আসে। 3টে গ্রুপ অফ ওষুধ আমরা ব্যবহার করি। যখন খুব চোখ লাল হয়েছে, ফুলেছে, রিয়াকশান হচ্ছে, খুব চোখ চুলকোতে হচ্ছে, অস্বস্তি হচ্ছে, তখন একটা গ্রুপ অফ ওষুধ ইউজ করি। সেগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি গ্রুপ অফ ড্রাগস। তারপরে আরেকটা গ্রুপ অফ ওষুধ ইউজ করি, যেটা আমি একটু আগে বললাম, লুব্রিকেন্টস। তার কাজ হচ্ছে চোখের চোখে যে সামনে যে অ্যালার্জেন্স এবং অ্যালার্জি যে মিডিয়েটার্সগুলো চোখের পাতায় বা চোখের জলে জমে আছে, সেগুলোকে ওয়াশ আউট করা।
এবং থার্ড গ্রুপ অফ এজেন্ট যেটা আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে মাস্ট সেল স্টেবিলাইজার, যেটা বললাম ওই মাস্ট সেলের গায়ে একটা কোটিং করে দেয় যাতে চট করে মিডিয়েটার্সগুলো বেরিয়ে না যায়, এবং সেটা অনেক দিন লম্বা ব্যবহার করতে হয়, 6 মাস, 1 বছর, 5 বছর, অনেক ক্ষেত্রে বাচ্চাদের আমরা 15 বছর বয়স অবধি ওষুধটা দিই যাতে চট করে অ্যালার্জি রিয়াকশানটা বাড়াবাড়ি না হয়। এটা দিয়ে গেলে কিন্তু অ্যালার্জি যে হবে না তা নয়, হবে, কিন্তু তার সিভিয়ারিটি, তার রিয়াকশান কিন্তু অনেকটা কম হবে। তাহলে আমাদের কি কি করা উচিত? অ্যালার্জি যদি যখন আমাদের হয়েছে, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা আর কিছুই না, এটা আমাদের টেক হোম মেসেজ, এটা আমাদের কি কি জিনিস আলটিমেটলি এতক্ষণ যে লেকচার হলো তার মধ্যে কি কি জিনিস আমাদের মনে রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চোখ আমরা রগড়াবো না, যে যে অ্যালার্জেন্স থেকে আমাদের অ্যালার্জি প্রবাবলি হচ্ছে সেগুলো থেকে আমরা অ্যাভয়েড করব। চোখে একটা প্রোটেক্টিভ চশমা পরে থাকবো, ঠান্ডা সেঁক দেবো, যখনই আমরা বাইরে থেকে ঘরে আসছি হাত মুখ সাবান দিয়ে দেবো, জামা কাপড়টা পারলে ছেড়ে নেবো, বাড়ির যে 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 ক্লিনিংটা সেটা রেগুলার করব। খুব খুব যদি বাড়িতে আমাদের ভ্যাকিউম ক্লিনার থাকে সেটা দিয়ে পরিষ্কার করাটা আমাদের পক্ষে আরও ভালো। জানলাগুলো অ্যালার্জির সময় বিশেষ করে যেটা বললাম মার্চ মাস থেকে জুন মাস অবধি যতটা পারা যায় চেষ্টা করব দরজা জানলা বন্ধ রাখতে। কিছু কিছু ওষুধ ব্যবহার করব যেন অ্যাকিউট স্টেজে খুব কিছু দিনের জন্যে, 20 দিন, 25 দিন বা 1 মাসের জন্য আমরা অ্যাকিউট অ্যালার্জির ওষুধ ইউজ করব যাতে আমাদের চোখ চুলকোনো, ফোলা, লালটা কমে যায়। এছাড়াও আমরা চোখটা ধোবার জন্য যে ড্রপটা ইউজ হয় সেটাকে আমরা সারা বছর ইউজ করব। প্রিভেন্টিভ মেডিসিন ইউজ করব যাতে অ্যালার্জিটা ক্রনিক না হয়ে যায়, আমাদের চোখের সারফেসে চোখের শিরাগুলো যেন পার্মানেন্টলি চেঞ্জ না করে দিতে পারে। এই বলেই আমি শেষ করব। আশা করি আপনাদের আজকের লেকচারটা কাজে লাগবে। এটা আমাদের এটা আমাদের হসপিটাল EMLC যেখানে আমরা কাজ করি। কোনো অসুবিধে হলে আপনাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ফোন করবেন, আমাদের জানাবেন। ফোন নাম্বার আমাদের ফেসবুকে যেখানে আমরা এটা আপলোড করছি তাতে দেয়া আছে, আমাদের সাথে কথা বলবেন। আপনার প্রশ্ন থাকলেও আমাদের ফেসবুকে আপনি আপলোড করবেন, সেটা আমরা অবশ্যই উত্তর দেবো। এই বলেই শেষ করে কিছু থাকে নতুন করে জানার, যে জিনিস নিয়ে আপনারা জানতে চাইছেন বা মনে করছেন যে এটা ডিসকাশন হলে ভালো হয়, তাহলে নিশ্চয়ই আমাদের জানাবেন, আমরা সেই নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। এই বলে আমি শেষ করছি। নমস্কার।